আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফিজিক্স পিপ কোর্সের প্রথম ক্লাসে। আজকের ক্লাসে আমরা ভেক্টর দেখব। ভেক্টর পুরো চ্যাপ্টারটা রিভিউ দিব কনসেপচুয়ালি এবং এমসিকিউ সলভ করব। সো তোমরা যারা লাইভ ক্লাসে আসা শুরু করেছো খুব দ্রুত চলে আসো, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমরা চলে আসলে আজকের দারুণ চমৎকার ক্লাসটি ইনশাআল্লাহ শুরু করে দিব, সব কিছু ঠিকঠাক থাকলে। ওকে, আচ্ছা। সো তোমরা যারা লাইভ ক্লাসে চলে আসা শুরু করেছো আমি একটু অপেক্ষা করব তোমাদের জন্য, তোমরা চলে আসো, তারপরে ক্লাসটা শুরু করব। আর একটু করে বলে রাখি, হয়তো অনেকেই আছো নতুন, আমরা ফিল সায়েন্সের পক্ষ থেকে পুরো ফিজিক্স বইয়ের উপরে পুরো ফিজিক্স বই, হ্যাঁ আচ্ছা, তো পুরো ফিজিক্স বইয়ের উপরে, অর্থাৎ কোনো শর্ট সিলেবাস না, অনেকে আবার শর্ট সিলেবাস মনে করতে পারে। পুরো ফিজিক্স বইয়ের উপরে যে 21টা চ্যাপ্টার আছে, 21টা চ্যাপ্টারের উপরে এমসিকিউ সলভিং একটা কোর্স লঞ্চ করেছি ফুল ফ্রিতে। এই কোর্সটি করবে 20 ব্যাচের যারা আছে তারা এডমিশনের জন্য, 21 ব্যাচের যারা আছে তারা ইন্টার এবং এডমিশনের জন্য, এবং 22 ব্যাচের যারা আছো তারাও করবে। তাহলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এডমিশনে যারা আছো তারা সবাই এই কোর্সটি করতে পারবে এডমিশনের জন্য এবং বোর্ড পরীক্ষা, ইন্টার পরীক্ষার জন্য। আচ্ছা, তো পিপ কোর্সের কাজ কি? পিপ কোর্সের কাজ হচ্ছে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কনসেপ্ট দিয়ে এমসিকিউ ট্রিকগুলো দেখানো এবং এমসিকিউ সলভ করে দেওয়া। এই হচ্ছে আমাদের একটা আয়োজন আর কি। এবং আমাদের ক্লাসগুলো প্রতি শনিবার, সোমবার এবং বুধবার হবে। তাহলে প্রতি শনি, সোম, বুধবার আমাদের ক্লাসগুলো হবে। তো যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে শনি, সোম, বুধ রাত 8টায় তোমরা সবাই ফিল সায়েন্সে চলে আসবে এই কোর্সের জন্য। এবং এই কোর্সটা খুব 4 মাস ধরে চলবে। তো 4 মাসই তোমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। আমরা 4 মাসে 60 ক্লাস নিয়ে 20টা চ্যাপ্টারের এমসিকিউগুলো এবং কনসেপ্টগুলো সুপার ক্লিয়ার করে দিব। তো আশা করি মোটামুটি সবাই চলে আসছো। আমি বলবো আজকে লাইভ ক্লাসে যারা আসা শুরু করেছো এই লাইভ ক্লাসটা বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও। তোমরা যেসব ফেসবুক গ্রুপে জয়েন আছো ওইসব ফেসবুক গ্রুপে পিপ কোর্সের লিঙ্কটা দিয়ে দাও, যাতে করে সবাই জানতে পারে ফিল সায়েন্স একটা কোর্স হচ্ছে পিপ কোর্স। এই কোর্সের কাজ কি? ফিজিক্সের ফুল বইয়ের উপর এমসিকিউ সলভিং এবং কনসেপ্ট দেওয়া। সো এই ব্যাপারটা যাতে সবাই জানতে পারে 56,000 বর্গমাইল জুড়ে, সেজন্য তোমরা ফেসবুক গ্রুপগুলোতে একটু শেয়ার করতে হবে। যারা লাইভ ক্লাসে এসেছো সবাই যত ফেসবুক গ্রুপে তুমি জয়েন আছো সব ফেসবুক গ্রুপে শেয়ার করতে থাকো। ওকে, আচ্ছা। এরপর তোমরা যারা লাইভ ক্লাস করছো আমি বলবো তোমাদেরকে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে তুমি যত মেসেঞ্জার গ্রুপগুলোতে কানেক্টেড আছো মেসেঞ্জার গ্রুপে আজকের লিঙ্কটা দিয়ে দাও। তোমার কলেজের, স্কুলের, সাবদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে আজকের ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও, কারণ এটা একটা ফ্রি কোর্স, ফুল বইয়ের উপর একটা কোর্স, 4 মাস ধরে চলবে। 4 মাস ধরে চলা একটা ফ্রি কোর্স, ফুল বইয়ের উপর কোর্স। এই কোর্সটা করলে সবারই লাভ হবে, এডমিশনে লাভ হবে, ইন্টারে লাভ হবে, একদম শুরু থেকে শুরু করে সব কিছু শেষ করে দিব। এমসিকিউ সলভিং কোর্স। সো এমসিকিউ সলভিং 4 মাসের ফ্রি কোর্স। আমি বলবো তোমরা তোমাদের যত মেসেঞ্জার গ্রুপ আছে সবগুলো মেসেঞ্জার গ্রুপে উইথাউট এনি হেজিটেশন আজকের ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও, সবার উপকার হবে। আজকের ক্লাসটা সবারই উপকার, এটার কোনো পেড কোর্স না, ফ্রি কোর্স ফুল বইয়ের উপরে। এরপর তোমরা যারা লাইভ ক্লাসটি করছো, তোমরা লাইভ ক্লাস চলাকালীন সময়ে তোমাদের যে ফ্রেন্ডের কথা মাথায় আসবে তাকে মেনশন দিয়ে দিবে। মেনশন করা থামাবে না, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিবে তারা ক্লাস করছে কিনা সেটা দেখার জন্য। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করব। আবার বলছি, ফিজিক্স পিপ কোর্সে তোমাদেরকে স্বাগতম। ফিজিক্স পিপ কোর্সটা হচ্ছে একটা কনসেপ্ট প্লাস এমসিকিউ সলভিং কোর্স। এই কোর্সে আমরা ফুল ফিজিক্স বইয়ের উপর কনসেপ্ট দিব এবং এমসিকিউ সলভিং করাবো। 4 মাসের একটা ফ্রি কোর্স, যেটা শনি, সোম, বুধবার সপ্তাহে 3 দিন রাত 8টায় শুরু হবে ফিল সায়েন্সের। তো তোমরা যারা লাইভ ক্লাস করছো তোমরা এই ক্লাসটা ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও, মেসেঞ্জারে দিয়ে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। যারা শেয়ার করবে না ক্লাসটা করে কোনো লাভ হবে না, কারণ কি তোমার ফ্রেন্ডরা করতে পারছে না, ছড়াচ্ছে না, মানুষ জানছে না। তো মানুষকে জানানোর জন্য, 56,000 বর্গমাইল ছড়িয়ে দেওয়ার জন্য, সওয়াবের কাজ করার জন্য এখনই ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও, মেসেঞ্জারে দাও, আর হচ্ছে মেনশন করতে থাকো। ঠিক আছে, আমরা আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। ফিজিক্স পিপ কোর্সের আজকে প্রথম ক্লাস, আজকে প্রথম দিন। আজকে আমরা পড়াবো প্রথম চ্যাপ্টার ভেক্টর আর কি, অর্থাৎ প্রথম চ্যাপ্টার না, যদিও দ্বিতীয় চ্যাপ্টার, তারপর আমরা প্রথম চ্যাপ্টার বলি ভেক্টর। সো ভেক্টর দিয়ে শুরু করব। আমরা যে ভৌত জগৎ এবং পরিমাপ প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা নিয়ে হয়তো একদম শেষের দিকে ক্লাস নেব, প্রথম দিকে না। ওকে, তাহলে ভেক্টর দিয়ে আমরা শুরু করেছি। ভেক্টরের মধ্যে পুরো ভেক্টর চ্যাপ্টারে কি কি কনসেপ্ট আছে, পুরো ভেক্টর চ্যাপ্টারে কি কি কনসেপ্ট আছে দেখো। পুরো ভেক্টর চ্যাপ্টারে কনসেপ্ট আছে সামান্তরিক বিধি, প্যারালেলোগ্রাম থিওরেম, পিথাগোরিয়ান ত্রয়ী, বল বিভাজন, সাইন থিওরেম, কোসাইন থিওরেম, নৌকা নদী, ডট গুণন ক্রস গুণন, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাসের মধ্যে আছে ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট, এসব ব্যাপার।
সো পুরো ভেক্টর চ্যাপ্টারটাতে এই কনসেপ্টগুলো আছে। এই কনসেপ্টগুলোর মধ্যে আজকে সামান্তরিক বিধি পড়াবো, পিথাগোরিয়ান ত্রয়ী পড়াবো, বল বিভাজন পড়াবো, সাইন থিওরেম পড়াবো, কোসাইন থিওরেম পড়াবো, নৌকা নদী পড়াবো। আর আগামী ক্লাসে এই টপিকগুলো পড়াবো। সো ভেক্টরের উপর দুটো ক্লাস নিব, আজকে এই টপিক পড়াবো, আগামী ক্লাসে ওই টপিকগুলো পড়াবো। সো আজকে কি পড়াবো? সামান্তরিক বিধি, পিথাগোরিয়ান ত্রয়ী, বল বিভাজন, সাইন থিওরেম, কোসাইন থিওরেম, নৌকা নদী। এই টপিকগুলো ভেক্টরের প্রথম দিকে আছে, এই টপিকগুলো পড়াবো আজকে। আগামীকালকে পড়াবো একক ভেক্টর, আই জে কে, তারপর ডট গুণন, ক্রস গুণন, তারপর হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট এবং ভেক্টর ক্যালকুলাস অর্থাৎ গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কাল। এই ব্যাপারগুলো আগামী ক্লাসে পড়ানো হবে, ঠিক আছে? তো একটা কথা বলে রাখি, তোমরা যারা লাইভ ক্লাস করছো, আমাদের 4 মাসের পুরো কোর্সটা মনোযোগ দিয়ে করতে হবে, তাহলে তুমি এমসিকিউতে বোম হবে। আফটার 4 মান্থ তুমি এমসিকিউতে বোম, তুমি এডমিশনে গেলেও কোপ দিতে পারবে, ইন্টার পরীক্ষায় গেলেও কোপ দিতে পারবে। এমসিকিউতে তোমাকে সেই লেভেলের ট্রিকগুলো দেখাবো, ওকে? সো এই ক্লাসটা তোমাদেরকে আসলাম গেলাম হবে না, এই ক্লাস করার কিছু নিয়ম আছে। আসলাম গেলাম এই নিয়তে ক্লাস করব না, আমরা এখনই আমাদের নিয়ত ঠিক করে নিই। 1 নম্বর কাজ, আমাদের নিয়ত থাকবে পুরো 4 মাস জুড়ে প্রচণ্ড স্পিড নিয়ে, দম নিয়ে, ধুম নিয়ে, একেবারে মানে জোশ, প্রচণ্ড জোশ নিয়ে, পিপ নিয়ে আমরা এই কোর্সটা করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের জোশ থাকবে 100, অ্যাটেনশন থাকবে 100, ওকে? আচ্ছা, 2 নাম্বার, এই ক্লাস আমি মুখ দিয়ে যা বলবো, যা লিখবো সব কিছু নোট খাতায় লিখতে হবে। একটা নোট খাতা বানিয়ে ফেলবে, পিপের জন্য আলাদা একটা খাতা থাকবে ইনশাল্লাহ। আলাদা একটা খাতা থাকলে তোমার নিয়ত দেখো, নিয়ত কি? তোমার নিয়ত হচ্ছে আমি 4 মাস কোর্স করব, অনেক কিছু লিখতে হবে। আলাদা একটা খাতা থাকলে এই নিয়তটা ঠিক হবে। তাহলে আলাদা একটা খাতা করে নিবে, পিপের জন্য যা পড়াবো 4 মাস ধরে এই খাতায় সব কিছু থাকবে ইনশাল্লাহ, ওকে? সো তোমরা আজকে যদিও অনেকে খাতা রেডি করতে পারো নাই, সো যে কোনো একটা খাতায় লিখো, নেক্সট দিন থেকে ওই নতুন খাতায় লিখবে। আচ্ছা, আমি যাই বলবো লিখে রাখবে। এখন আমাদের নিয়ত থাকবে কি? নিয়ত থাকবে 4 মাস ধৈর্য ধরে এমসিকিউ কোর্সটা করব, তারপরে তো ছক্কা, ওকে? আচ্ছা ঠিক আছে, ওকে, শুরু করি। তাহলে ভেক্টরের মধ্যে এই কনসেপ্টগুলো আছে: সামান্তরিক বিধি, পিথাগোরিয়ান ত্রয়ী, বল বিভাজন, সাইন থিওরেম, কোসাইন থিওরেম, নৌকা নদী, ডট গুণন, ক্রস গুণন, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ক্যালকুলাস। আজকে এগুলো পড়াবো, আগামী দিন ওইটা পড়াবো ইনশাল্লাহ। এবার চলে আসো, শুরু করি। একটা করে খেলা, কনসেপ্ট দিব, তারপর এমসিকিউ সলভ করাবো, কনসেপ্ট দিব, তারপর এমসিকিউ সলভ করাবো, ওকে? আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল সামান্তরিক বিধি। মনে করো একটা বস্তুর উপরে একজন এদিকে বল প্রয়োগ করেছে পি পরিমাণ, আরেকজন এদিকে বল প্রয়োগ করেছে কিউ পরিমাণ। এখন একটা নিয়ম হচ্ছে, একটা বস্তু একদিকেই যেতে পারে, একটা বলেই যেতে পারে। তাহলে কি বললাম? একটি বস্তু একটি দিকেই যেতে পারে, একটি বলেই যেতে পারে। তাহলে এখানে বস্তু কয়টা? একটা। বল কয়টা? 2টা। মিলল না তো? কি বলেছে আমাকে? একটা বস্তু একটা দিকে একটা বলে যেতে হবে, একটা বস্তু একটা দিকে একটা বলে যেতে হবে। তাহলে এখানে বল 2টা হবে না। তাহলে কি করতে হবে? 2 বলকে 1 বলে রূপান্তর করতে হবে। তাহলে এটাকে বলা হচ্ছে 2 বলকে 1 বলে রূপান্তর করা। কেন 2 বলকে 1 বলে রূপান্তর করতে হবে? বস্তু কয়টা? একটা। যাবে কোন দিকে? একদিকে। কয় বলে? 1 বলে। এক বস্তু একদিকে 1 বলে যাবে, তাই 2 বলকে 1 বলে রূপান্তর করতে হবে। এটাকে বলা হচ্ছে 2 বলকে 1 বলে রূপান্তর করার পদ্ধতিকে বলা হচ্ছে কি? লব্ধি, রেজাল্টেন্ট, মিলিত বা লব্ধি মানে যোগ করার কি? লব্ধি। তো আমাদের 2টা বল আছে পি এবং কি, তাদেরকে লব্ধি নিতে হবে। এই লব্ধি বলটাকে আমরা বলবো আর। তাহলে এবার বল কয়টা হয়ে গেল? একটা হয়ে গেল। কেন? 2টা বল ছিল পি এবং কিউ, তাদেরকে লব্ধি নিয়েছি, লব্ধি হচ্ছে আর। নিয়ম কি? নিয়ম হচ্ছে একটা বস্তু একটা দিকে একটা বলে যাবে। তাহলে এদিকেও যাবে না, এদিকেও যাবে না, যাবে হচ্ছে তাদের মাঝ বরাবর। কত বলে? লব্ধি বলে। সেই লব্ধির মানটা কত? সেই লব্ধির মানটা হচ্ছে একটার বর্গ আরেকটার বর্গ 2 ইন্টু তাদের গুণফল, তাদের মধ্যবর্তী কোণের কস রুট আউবার। এটা হচ্ছে তাদের মান, ওই 1 বলের মান। এবং দিকে বললাম না, একটা দিকে যাবে। এই যে একটা দিকে যাবে, কোন দিকে যাবে? নীল যেদিকে সেদিকে যাবে। ওই দিক, ফিজিক্স আজকে থেকে মনে রাখবে, দিক শব্দটা যখন পাবে, ফিজিক্সে দিক বলতে বোঝায় কোণ, কোণ বলতে বোঝায় দিক। দিক এবং কোণ ভাই, ফিজিক্সে দিক এবং কোণ সেম জিনিস। যখনই তোমাকে বলবে দিকে, তোমার মাথায় আসবে কোণ।
আবার তোমাকে যখন বলবে কোণ, তোমার মাথায় আসবে ধিক। তাহলে ধিক আর কোণ সেম জিনিস। তো আমাকে বলেছে কোন দিকে, তাহলে আমাকে কোণ বের করতে হবে। এই কোণটা হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে এই যে এই কোণে যাবে। কত কোণে যাবে? থিটা কোণে যাবে। কত কোণে যাবে? থিটা কোণে। এটাকে বলছি ধিক। তাহলে ফিজিক্সে ধিক মানে কি রে? আমি বললাম বলটা কোন দিকে যাবে, এই বলটা কোন দিকে যাবে, এ কোন দিকে বলতেই তোমাকে কোণ বের করতে বলেছে। যখনই ধিক বের করতে বলবে কোণ বের করে দিবে। কেন ভাই? বলছে ধিক বের করতে, কোণ বের করলেন কেন? কারণ ধিক আর কোণ সেম জিনিস। ধিক বের করা যায় না, কোণ বের করা যায়, তাই কোণ বের করব। তাহলে ধিকে বললে কোণ বের করে দিব। আর কোণটা হচ্ছে এই যে দেখো, এই সূত্র দিয়ে করব। ট্যান থিটা সমান যার সাথে কোণ নিব সে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল। বাকি জনের সাইন, বাকি জনের কস, বাকি জনের সাইন, বাকি জনের কস। আলফা আলফা, এই যে আলফা আলফা। এটা হচ্ছে ধিক আর এটা হচ্ছে মান। কার মান? কার ধিক? ওই যে ভাইয়া বলছেন না আপনি, একটা বস্তু একটা দিকেই যেতে পারে, ওই দিকটা হচ্ছে এই ধিক। ধিক মানে কোণ। আর একটা বস্তু একটা বলেই যেতে পারে, ওই বলটা হচ্ছে আর। এটা ফিজিক্সের নিয়ম। একটা বস্তু একটা দিকে একটা বলে যাবে, সেই বলের নাম লব্ধি বল, সেই দিকের নাম লব্ধি কোণ। বলের মান এটা, কোণের মান এটা। এই হচ্ছে কনসেপ্টটা। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে এমসিকিউ ট্রিক্স। কনসেপ্ট তো ক্লিয়ার আলহামদুলিল্লাহ, এবার ট্রিক্স দেখবো। ওকে চলো, এবার হচ্ছে ট্রিক্স দেখতে হবে। এমসিকিউ, বল করার আগে ছক্কা মারতে হবে, বল করার আগেই ছক্কা। এবার আসো পিপ পিপ 1, ট্রিক্সগুলোকে পিপ পিপ বলা হবে। তাহলে পিপ পিপ 1, ট্রিক্স 1, পিপ পিপ 1, হেডিং দাও পিপ পিপ 1। ওকে, সুন্দর করে লেখা রাখো সবাই। দুটি সমান বল, অর্থাৎ পি এবং কিউ সমান আর কি। তাহলে দুটি সমান বল, দুটি সমান বল, দুটি সমান বল। তারপরে কি বলছে? বলছে 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি হবে। তাই কি বলছে? 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120, 180 দুটা সমান বল, এত কোণে ক্রিয়া করলে লব্ধি হবে। লব্ধি হবে, এত কোণে ক্রিয়া করলে লব্ধি হবে, এত কোণে ক্রিয়া করলে লব্ধি হবে। বল করার আগেই ছক্কা ইনশাল্লাহ। সামান্তরিক বিধি দিয়ে তুমি করবে, তুমি একটা কাজ করবে বাবু, দুটি সমান বল, তাহলে পি এবং কিউ সমান করে দাও। যেখানে কিউ দেখবে মুছে পি করে দাও, যেখানে কিউ দেখবে মুছে পি করে দাও। সামান্তরিক যে সূত্রটা আছে, আর সমান কি? পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কস আলফা। এই সূত্রের মধ্যে কিউকে তুমি কি করে দাও? কিউকে পি করে দাও, কিউকে পিক করে দাও, আর আলফার জায়গায় এই মানটা বসিয়ে দাও। এগুলো সবগুলো হচ্ছে আলফার মান, সবই হচ্ছে আলফার মান। আলফার মান 0, আলফার মান 60, আলফার মান 90, আলফার মান 120, আলফার মান 180। আলফার জায়গায় মানগুলো বসাও, কিউকে পি করে দাও। কেন কিউকে পি করব? উপরে বলা আছে দুটি সমান বল। তাহলে পরীক্ষার প্রশ্নে যদি বলা থাকে দুটি সমান বল এত কোণে কাজ করতেছে, চোখ বন্ধ করে অ্যান্সার। পরীক্ষার প্রশ্ন যদি বলা থাকে দুটি সমান বল এত কোণে কাজ করতেছে, চোখ বন্ধ করে অ্যান্সার। পরীক্ষার প্রশ্ন যদি বলা থাকে দুটি সমান বল এত কোণে কাজ করতেছে, চোখ বন্ধ করে অ্যান্সার। দেখো কীভাবে অ্যান্সারটা দিচ্ছি, দেখো চমৎকার, কীভাবে চমৎকারভাবে। √4 পি, √3 পি, √2 পি, √1 পি, √0 পি, এটাই অ্যান্সার। তাহলে 0 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধি কত হবে? √4 পি। 60 ডিগ্রি কোণে কাজ করলে অ্যান্সার কত হবে? √3 পি। 90 ডিগ্রি কোণে কাজ করলে অ্যান্সার কত হবে? √2 পি। 120 ডিগ্রি কোণে কাজ করলে অ্যান্সার কত হবে? √1 পি। 180 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধি কত হবে? 0 পি। তাহলে দুটি সমান বল যদি পরীক্ষায় বলে 0 ডিগ্রি কোণে কাজ করতেছে, তাহলে উত্তর হবে √4 পি, অর্থাৎ 2 পি আর কি। √4 মানে 2 পি। তারপরে যদি বলে 60 ডিগ্রিতে কাজ করতেছে দুটা সমান বল, √3 পি। যদি বলে 90-তে √2 পি। যদি বলে 120-এ তাহলে শুধু পি,
√1 পি মানে শুধু পি আর কি। আর যদি বলে 180 তাহলে 0, 0 এর সাথে যাই গুণ করবো 0। এই হচ্ছে এমসিকিউ শর্টকাটস ট্রিক্স। কি দিয়ে করছেন ভাই? এই যে দুটি সমান বল, তাহলে পি এর জায়গায় কিউ বসায় দাও, তারপরে আলফার জায়গায় মানটা বসাও, এটাই তুমি পাবে। তো তোমার তো কোনো দরকার নাই তোমার পরীক্ষা এগুলো করার। তোমার যদি এই জিনিসটা মনে থাকে সরাসরি বসিয়ে দিবে, তুমি এই জিনিসটা মনে রাখতে হবে, বসিয়ে দিবে। 0 হলে √4, 60 হলে √3, 90 হলে √2, 120 হলে √1, 180 হলে 0। সিরিয়ালি আছে 0, 60, 90, 120, 180, 0, 60, 90, 120, 180, 0, 60, 90, 120, 180, এটাও সিরিয়ালি আছে √4, √3, √2, √1, √0 সামান্তরিক বিধি থেকে। ওকে, নেক্সট পিপ আসো। পরবর্তী পিপ দেখব। তোমরা যারা ক্লাস করছো অবশ্যই নিয়ত ঠিক করো। আসলাম গেলাম দেখলাম, না ভাই, না ভাই, মূল্যবান সময়। নিয়ত হবে 4 মাস এভাবে ক্লাস করব, নোট করব এবং এমসিকিউতে বোম হয়ে যাব। এই হচ্ছে 1 নাম্বার নিয়ত। 2 নাম্বার নিয়ত, অবশ্যই ফ্রেন্ডদেরকে জানাবো, সারা বাংলাদেশে ছড়িয়ে দিব, সবাইকে বলবো। ওকে, এবার 2 নাম্বার পিপ। তো এমসিকিউটা একটু দেখাবেন না? চলো তাহলে এমসিকিউটা একটু 1-2টা এমসিকিউ দেখান না। এখানে এমসিকিউ দেখানোর কিছু নাই, তারপরে 1-2টা দেখান না। ওকে, 1-2টা দেখাই না। মনে করো তোমাকে বলেছে 5 নিউটনের দুটি বল পরস্পর 60 ডিগ্রি কোণে কাজ করতেছে, লব্ধি কত? তোমাকে বলেছে 10 নিউটন বলের দুটি বল পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করতেছে, লব্ধি কত? তোমাকে বলেছে 4 নিউটন বলের দুটি বল পরস্পর π/3 কোণে কাজ করতেছে, লব্ধি কত? তাহলে অ্যান্সার কত দেখো। 5 নিউটনের দুটি বল 60 কোণে কাজ করলে আমরা জানি 60 মানে কি রে? 60 মানে হচ্ছে √3 পি। পি মানে কত? পি মানে পি নয়, পি মানে 5। ওই যে বলের মানটা। তাহলে 5 √3 হবে অ্যান্সার। অপশনের মধ্যে 5 √3 দেখবো, ওইটা হবে অ্যান্সার। আবার আসো, 10 নিউটন বলে দুটি বল 90-তে কাজ করতেছে, তাহলে √2 পি, তাহলে 10 √2 হবে অ্যান্সার, 10 √2 হবে অ্যান্সার। এরপরে π/3, পাই মানে 180, আচ্ছা পাই/না, এটা 2π/3 হবে, দুঃখিত। তাহলে 2π মানে 360, 360কে যদি 3 দ্বারা ভাগ করো 120, তাহলে মাঝে মধ্যে তোমাকে দিয়ে দিবে 2π/3। একটু কনফিউজ করার জন্য, পাই দেখলে আমাদের মাথা নড়ে যায়, নড়ার কিছু নাই, পাই মানে 180, তাহলে 2π মানে 360, তাকে 3 দ্বারা ভাগ করলে 120। তাহলে 4 নিউটন বলে দুটি বল 120-এ কাজ করলে, 4 নিউটন 120-এ কাজ করলে যে বলছিলাম কি √1 পি, √1 পি মানে পি, তার মানে যেটা আছে ওটাই অ্যান্সার, 4 হবে অ্যান্সার। যেটা আছে তার মানে 120 দেখলেই যেটা আছে ওইটা অ্যান্সার। 120 দেখছি তো এটাই অ্যান্সার। 60 দেখছি তো সামনেরটা √3 দিয়ে দিব, 5 √3। 90 দেখছি তো সামনেরটা √2 দিয়ে দেবো, 10 √2। বল করার আগেই তো চক্কা মেরে দিলাম, ঠিক আছে? ওকে, এরপরে মজা এখনো বাকি, আবি শুরু। এরপরে হচ্ছে দ্বিতীয় পিপ দেখব। এরপরে পিপ 2। পিপ 2তে একটা এমসিকিউ প্রশ্ন, রাজশাহী বোর্ড 2016 সাল, রাজশাহী বোর্ডে আসা একটা প্রশ্ন, ভালো করে খেয়াল করব। বলা হচ্ছে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ কখন সমান হবে? কখন পি প্লাস কিউ এর মান পি মাইনাস কিউ এর মানের সমান হবে? অনেক সময় প্রশ্নটা এভাবেই করতে পারে, পি এবং কিউ এর লব্ধির কোণ হচ্ছে থিটা, পি মাইনাস কিউ এর লব্ধির কোণ হচ্ছে থিটা, ওই থিটা বের করতে বলবে। আচ্ছা, তা আসলে দেখো পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এর পরম মান হচ্ছে ধিক না শুধু মান। এই পি প্লাস কিউ ভেক্টরের মান আর পি মাইনাস কিউ ভেক্টর মান কখন সমান হবে? খুব চমৎকার, আমরা চলো করি, এটা দুইভাবে করা যায়। এটা একটা হচ্ছে ফিল এমসিকিউ শর্টকাট, আর হচ্ছে সরাসরি ম্যাথ করা যায়। চলো আমরা আগে ফিল দিয়ে করবো, তারপর সরাসরি করব। ওকে, দেখো তো একটা বাবা, একটা কথা আমাকে বলো না, ফিল দিয়ে করবো এটা, ফিল দিয়ে। ওকে, ফিল দিয়ে করলে পাশে দেখাচ্ছি, এই যে দেখো সবাই ফিল দিয়ে দেখাচ্ছি। এটা এই একটা জিনিস আর এই একটা জিনিস, বলো তো দুইটা সেম কিনা? এই দিকে দেওয়া আর এদিকে দেওয়া সেম কথা না?
সেম কথা। এই যে দেখো এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, যেহেতু অপোজিট দিকে আছে তাই এটা হচ্ছে মাইনাস কিউ ভেক্টর। তাহলে পি ভেক্টর এদিকে থাকলে কিউ আর এ সাইডে থাকলে মাইনাস কিউ। যোগ করার অর্থ হচ্ছে লব্ধি নেওয়া, দুইটা ভেক্টরের লব্ধি নেওয়া হচ্ছে যোগ করা। আমাকে বলেছে পি প্লাস কিউ যোগ করে দাও পি আর কিউ, তাহলে মাঝখানে একটা লব্ধি নাও। এই যে পি আর কিউ যোগ করলাম, মাঝখানে একটা লব্ধি নিলাম, এটা হচ্ছে লব্ধি আর ভেক্টর। আবার বলেছে পি আর মাইনাস কিউ যোগ করে দাও, পি প্লাস মাইনাস কিউ, পি প্লাস মাইনাস কিউ, পি প্লাস মাইনাস কিউ ভাবে লিখো না, পি প্লাস মাইনাস কিউ, পি প্লাস মাইনাস কিউ যোগ করে দাও। তাহলে পি প্লাস মাইনাস কিউ এদের লব্ধি নিতে বলেছে। পার্থক্যটা কি? কোনো পার্থক্য নাই, একটাই পার্থক্য, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে আর এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, এছাড়া আর কোনো পার্থক্য নাই, রাইট? এটা প্রথম চতুর্ভাগে আর এটা দ্বিতীয় চতুর্ভাগে, দিক ভিন্ন। কি ভিন্ন? দিকটা ভিন্ন। একটা প্রথম চতুর্ভাগে একটা দ্বিতীয় চতুর্ভাগে, মানে সেম। কারণ দেখো না পি কিউ সেম জিনিস, মানটা সেম হবে, তাহলে মানে সেম জিনিস, তাই মানে সেম। শুধুমাত্র একটা প্রথম চতুর্ভাগে একটা দ্বিতীয় চতুর্ভাগে মানে কিন্তু সেম। তা আমাকে বলেছে, এই যে দেখো আমাকে বলেছে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ কখন হবে, মানে সেম কখন হবে, মানে সেম। এই যে পরম মান কেন দিয়েছে? পরম মান দিয়েছে এটা বোঝানোর জন্য, মানে সেম। পরম মান দেওয়ার অর্থ হচ্ছে মানে সেম। তো আমাকে বলো না মানে সেম কখন হবে? এই যে দেখো না কি এটা 90 ডিগ্রি হলে মানে সেম হয়। তাহলে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ কখন হবে? 90 হলে। তাহলে অ্যান্সার হচ্ছে π/2 অথবা 90 ডিগ্রি হলে এই ঘটনা ঘটবে, π/2 হলে এই ঘটনা ঘটবে। তো এটা হচ্ছে জাস্ট ফিল দিয়ে করে ফেললাম, কোনো ম্যাথ না, কোনো ইকুয়েশন দিয়ে না, জাস্ট আমাদের চিন্তাধারা। পি প্লাস কিউ মানে হচ্ছে পি প্লাস কিউ, পি মাইনাস কিউ মানে হচ্ছে পি মাইনাস কিউ, পি প্লাস কিউ পি মাইনাস কিউ দুটাই সেম, মানে সেম। তাহলে এটা কখন হবে? একমাত্র 90 হলে হবে, একমাত্র 90 হলে এটা সম্ভব। তুমি দেখো না, এছাড়া 90 ছাড়া অন্য কোন এটা সম্ভব? কোনো সম্ভব না। তাহলে 90 হবে অ্যান্সার। এবার ম্যাথ দিয়ে করতে চাইলে ম্যাথ দিয়ে করতে পারো, দেখো ম্যাথ দিয়ে করবো। সো ভবিষ্যতে আর কখনো এই ম্যাথ আসলে ম্যাথ দিয়ে করবো না, ফিল দিয়ে করে ফেলবো। জাস্ট এটা যেহেতু এমসিকিউ, ফিল দিয়ে করলেই হবে যে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ মানে হচ্ছে 90। যদি তুমি ম্যাথ দিয়ে করতে চাও অবশ্যই ওয়েলকাম। পি প্লাস কিউ এর লব্ধি হচ্ছে কত? পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কস আলফা, আর এটার লব্ধি হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কস আলফা। রুট ওভার আছে এখানেও, রুট ওভার চলে যাবে, উভয় পক্ষ থেকে রুট ওভার চলে যাবে। তাহলে এখান থেকে দেখো সেম পি আছে চলে যাবে, সেম কিউ স্কোয়ার আছে চলে যাবে। তারপরে বাকি থাকবে কি? এই পাশে বাকি থাকবে 2p কিউ কস আলফা, আর এ পাশে বাকি থাকবে মাইনাস 2p কিউ কস আলফা। 2p কিউ চলে যাবে, সেম জিনিস তো উভয় পক্ষ থেকে চলে যাবে। বাকি থাকবে এ পাশে কস আলফা মাইনাস কস আলফা। কস আলফাটাকে এ পাশে নিয়ে আসো, কস আলফাকে আবার বাদ দিও না। ভাইয়া কেন বাদ দিবেন না? সব বাদ দিচ্ছেন তো কস আলফা বাদ দিবেন না কেন? সব বাদ দিচ্ছেন তো কস আলফা বাদ দিয়ে দেন না। কেন? বেসিক লাগবে, বেসিক। তাহলে কস আলফা মাইনাস কস আলফা বাদ দিলাম না কেন? জানো কেন বাদ দি নাই? কারণ হচ্ছে মনে রাখবে বাবা, দেখতে এই যে দেখো পি প্লাস কিউ পি মাইনাস কিউ, এখানে পি কনস্ট্যান্ট, পি চেঞ্জ হতে পারে না। এখানে কিউ কনস্ট্যান্ট, কিউ যে মানটা ওর কাছেও সেম মানটা। এখানে যদি কিউ 10 হয় ওর কিউও 10, ওর পি 10 হলে ওর পিও 10। পি কনস্ট্যান্ট কিউ কনস্ট্যান্ট। কিন্তু এই পি এবং কিউ এর কোন আলফা আর ওর কোন আলফা সেম হইতেও পারে, না হইতেও পারে, ভিন্ন হইতে পারে। এখন ওর কারণে যে কস আলফাটা আসবে সেটা, এই কস আলফাটা আর এই কস আলফাটা সেম হইতে পারে, না হইতে পারে, আমরা জানি না। যদি আমাকে এখানে সমান বলছে, আমরা জানি না তো সমান হবে কি হবে না, সেই জন্য আমরা এভাবে বাদ দিতে পারবো না, কারণ এটা একটা কনস্ট্যান্ট না। আলফাটা কি এখানে, আলফাটা এখানে চলো, বাদ দিতে পারবে না তুমি। আলফাটা চেঞ্জ হইতে পারে, আবার একই হতে পারে, অনেকগুলো মান হতে পারে, কাজে এটা বাদ দেওয়া যাবে না। এটা বাদ দিলে তোমার আর খেলা শেষ। তাহলে কস আলফাটাকে পাশে নিয়ে আসো, 2 কস আলফা, ও পাশে কি হবে 0। তাহলে আলফা সমান কত হবে? যে তুমি কস ইনভার্স 0।
তো কস কত ডিগ্রির মান 0? 90 ডিগ্রির মান 0। তাহলে আলফা কত? 90। কস কত ডিগ্রির মান 0? কস কত ডিগ্রির মান 0? 90 ডিগ্রির মান 0। আলফার মান কত? 90। কস আরও একটার মান 0, 270। আমরা সেটা নিব না, কারণ ওটা তো অনেক বেশি। তারপরেও প্রশ্নে যদি 270 থাকে সেটাও হতে পারে। কস 270-এর মানও 0। তাহলে এটা হচ্ছে ম্যাথ দিয়ে, আর এটা হচ্ছে ফিল দিয়ে। এমসিকিউতে ফিল দিয়ে করব। এই প্রশ্নটা রাজশাহী বোর্ডে এমসিকিউতে এসেছে, রাজশাহী বোর্ডে এমসিকিউতে এসেছে। সো আজকে থেকে একদম মুখস্থ করে ফেলো। পি প্লাস কিউ, পি মাইনাস কিউ এর মান কখন সমান হবে? 90 হলে। ঠিক আছে, এরপর আসো PP3। মেনশন করতে থাকো, আজকে লাইভ ক্লাসটা শেয়ার করতে থাকো এবং মেসেঞ্জার গ্রুপগুলোতে দিতে থাকো। ওকে, তো এমসিকিউ কোর্স আমরা শুধু এমসিকিউ পড়াবো, রাইট? এমসিকিউ কনসেপ্ট। আশা করি সবচেয়ে বেস্ট তোমরা কি পাবে? এমসিকিউ সাপোর্ট পাবে। এরপরে চলে আসো ভাইয়া, নেক্সট কনসেপ্ট হচ্ছে পিথাগোরিয়ান ত্রয়ী। তাহলে পরবর্তী কনসেপ্ট 2 কি? পরবর্তী কনসেপ্ট কি? পরবর্তী কনসেপ্ট হচ্ছে পিথাগোরিয়ান ত্রয়ী। পিথাগোরিয়ান ত্রয়ী খুবই চমৎকার একটা কনসেপ্ট আর কি, এটা দিয়ে অনেক কিছু হয়ে যায় পিথাগোরিয়ান ত্রয়ী দিয়ে। সো ভালো করে খেয়াল করো পিথাগোরিয়ান ত্রয়ী জিনিসটা কি। পিথাগোরিয়ান ত্রয়ী হচ্ছে আমার বাবা, তোমার বাবা, পিথাগোরাস বাবা। তো পিথাগোরাস বাবার কিছু সংখ্যা, কোন সংখ্যাগুলোকে পিথাগোরিয়ান ত্রয়ী বলবো? দেখো, মনে করো 3 স্কোয়ার 4 স্কোয়ার মিলে 5 স্কোয়ার হয়। এই তিনটাকে বলবো পিথাগোরিয়ান ত্রয়ী, 3 4 5। তাহলে যাদের ক্ষেত্রে এই ধরনের রিলেশনটা হয়, পিথাগোরাসের রিলেশন, তাদেরকে বলবো পিথাগোরিয়ান ত্রয়ী। এরকম কারা কারা আছে সবাইকে মুখস্থ করতে হবে না, পরীক্ষায় যা সব সময় আসে তা লিখে দিচ্ছি, তা মুখস্থ করলেই হবে বা তা মনে রাখলেই হবে। তাহলে মনে রাখলে কি সুবিধা হবে? মনে রাখলে কি সুবিধা হবে একটু পরেই বলছি, আগে লিখো না, আগে লিখো না। ওকে, লিখে দিচ্ছি, এটা লিখে ফেলো, খুব দ্রুত লিখে ফেলবে, কেমন? ওকে, 1 1 √2, 1 √3 2, তারপর 3 4 5, তারপর 6 8 10, এরপরে 5 12 13, দেন 8 15 17। আর লিখবো না, এই সংখ্যাগুলো পরীক্ষায় সবসময় আসে, এই সংখ্যাগুলো মাথায় রাখতে হবে। 1 1 √2, 1 √3 2 3 4 5 6 8 10 5 12 13 8 15 17। এই যে ত্রয়ী, এই তিনটাকে ত্রয়ী বলছি, পিথাগোরাসের ত্রয়ী, পিথাগোরিয়ান ত্রয়ী। এগুলার কাজ কি বলছি, একটু অপেক্ষা করো। ওকে ভাইয়া, পিথাগোরিয়ান ত্রয়ীর কাজটা কি? পিথাগোরিয়ান ত্রয়ীর কাজ হচ্ছে, দেখো ভালো করে, এদের যে কোনো দুটো সংখ্যা যদি থাকে তাহলে বাকিটা চোখ বন্ধ করে বসিয়ে দেওয়া যাবে। যদি বলে সমকোণ, তাহলে প্রশ্নে যদি সমকোণ বলে, প্রশ্নে বলা আছে সমকোণ, ব্যাস আর কিছুই লাগবে না, আলহামদুলিল্লাহ বলবে একবার, উচ্চ আওয়াজে মহাব্বতে সুরে বলবে আলহামদুলিল্লাহ। প্রশ্নে সমকোণ বলেছে আর দুটো সংখ্যা আছে, এদের যে কোনো দুটো আছে, তাহলে বাকিটা যে হবে শিওর থাকো। দুটো সংখ্যা থাকলে বাকিটা দিয়ে দিবে, দুটো সংখ্যা আছে তো বাকিটা হয়ে যাবে সমকোণ থাকলে। তাহলে প্রশ্নে কি দেখবে? সমকোণ পাচ্ছ কিনা দেখবে, পাইছি সমকোণ তো কোপ দিয়ে দিব, সমকোণ থাকলেই কোপ। তাহলে আবার বলো সংখ্যাগুলো কি কি? 1 1 √2, 1 √3 2, 3 4 5 6 8 10, 5 12 থাকলে 13, 5 12 থাকলে 13, 8 15 17, 5 12 থাকলে 13, 8 15 17, 5 12 13, 5 12 13, 5 12 13, 8 15 17। এটা কিন্তু আমি এমসিকিউর জন্য দিচ্ছি। সো এমসিকিউতে তোমাকে অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে বা এটা তোমাকে আয়ত্ত করতে হবে। যদি তুমি আয়ত্ত করতে না পারো তাহলে কিন্তু টাইম লাগবে বেশি। যদি তোমার আয়ত্ত থাকে তো প্রশ্ন পড়ার আগেই ছক্কা, বল করার আগেই ছক্কা। কাজে আয়ত্তে রাখতে হবে, এটা সবসময় আয়ত্তে রাখতে হবে। মুখস্থ, আমার তো এগুলো মুখস্থ গেছে। 1 1 √2, 1 √3 2, 3 4 5 6 8 10, 5 12 13, 8 15 17 হয়ে গেছে। বাথরুমে যখন ঢুকবা পাকলামি করবা, ওয়াশরুমে গেলা, ওয়াশরুমের মধ্যে পাকলামি করবা, 1 1 √2, 1 √3 2, পাকলামি করো, সমস্যা নাই। অথবা ব্যালকনিতে গিয়ে পাকলামি করো, রুমের দরজা অফ করে পাকলামি করো, ঘুমাইতে গেছো তখন পাকলামি করো। একবার পায়েটাকে উপরে তুলবা 1, আবার পায়েটাকে উপরে তুলবা 1 1 1, তারপর দুটাকে সাথে নামাবা √2। মজা না? দেখো তো এই যে দুটা পা, 1 1 √2, মজা। ঘুমাতে গেছো, এক্সারসাইজ করো 1 1 √2 দিয়ে,
1√3 2 দিয়ে হয়ে যাবে। পড়াশোনাটা করতে হবে পাকলামি নিয়ে। সবার জন্য পড়াশোনা আসে নাই, এমনি পড়াশোনা করতেছে আর কি, সবার জন্য আসে নাই। কাদের জন্য আসছে জানো? যারা পাকলামি করতে পারে তাদের জন্য পড়াশোনা। তুমি যদি ভালো জায়গায় যেতে চাও, সফল হতে চাও, পাকলামি করতে হবে। আবার লিখে দিও না 2 দিন পরে দেখবা আমি তো আবার কি বলবো 2 দিন পরে দিয়ে দিবে। পড়াশোনা ভালো জায়গায় যেতে হলে পাকলামি করতে হবে। বাণীতে সায়েম রহমান। সমস্যায় পড়ে যাবো ভাই, এগুলো করিও না। পড়াশোনা সফল হইতে হলে পাকলামি করতে হবে। বাণীতে সায়েম রহমান। এগুলো করিও না। 2 দিন পরে দেখবে যে শেষ, পাবলিক ফিগার হয়ে যাব। তোমাদের এই একটা বাণী দিয়ে আমি পাবলিক ফিগার। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ মাফ করো। এসব পাবলিক ফিগার থেকে হিদায়াত করো। 2 দিন পর আবার ফ্যান পেজ খুলে বসে থাকবে যে বাণীতে সায়েম রহমান। ঠিক আছে, আচ্ছা এগুলো লাগবে না। তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে একটু ভালো করে খেয়াল করো। পিথাগোরিয়ান ত্রয়ী। তো ভাই এটার কাজ কি? যখনই তুমি তোমার প্রশ্নের মধ্যে সমকোণ দেখতে পাবে এবং এদের দুটো সংখ্যা দেখতে পেলে বাকিটা কি দিয়ে দিবে। ঠিক আছে, সো একটু দেখো সাথে ভালো করে, একটু করে দেখো। আমরা কয়েকটা এমসিকিউ বুমের মতো করে ফেলি। ফার্স্ট অফ অল আসো ঢাকা ইউনিভার্সিটি 2000 সম্ভবত এটা কত সালে মনে নেই, ঢাকা ইউনিভার্সিটির একটা এমসিকিউ। তাহলে প্রথমে আসো ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ দিয়ে শুরু করি, তারপরে বোর্ডের এমসিকিউতে যাব। সো পিথাগোরিয়ান ত্রয়ী থেকে ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউটা ছিল, তোমরা দেখতে পারো লেখা আছে যে a প্লাস বি সমান সি ভেক্টর। তারপর দেওয়া ছিল এ ভেক্টরের মান 5, বি ভেক্টরের মান 12। ওফ, 5 12 তো পেয়ে গেলে। তারপরে দেওয়া ছিল সি ভেক্টরের মান 13। মনের মধ্যে অনেক আশা, এই তো পেয়েছি পিথাগোরিয়ান ত্রয়ীকে, 5 12 13। তো ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন করেছে এমসিকিউতে এ প্লাস বি সমান সি হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? কোণ কত? তো ছক্কা। আমার স্টুডেন্টরা তো ছক্কা, বল করার আগেই ছক্কা, প্রশ্ন পড়ার আগেই ছক্কা। ওরে ভাই পাইছি রে, 5 12 13। কি বলেছে? মধ্যবর্তী কোণ বলেছে এবং বি এর π/2 হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে π/2। অ্যান্সার হবে π/2। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। তো তুমি যদি এটা না জানতে 5 12 13 খেলাটা, তাহলে কিন্তু তুমি π/2 বসাতে পারতে না, তোমাকে ক্যালকুলেশন করতে হতো। আর ক্যালকুলেশন করতে গেলেই বিপদ, দরকার নাই। এরপরে আসো বোর্ড পরীক্ষায় কিছু প্রশ্ন এসেছে, ওগুলো একটু দেখাবো। দেওয়া ছিল একটা গাড়ি উত্তর দিকে সরণ 6 কিলোমিটার, তারপর হচ্ছে পূর্ব দিকে সরণ 8 কিলোমিটার, তারপরে লিখেছে যে লব্ধি সরণ কত। অপশনের মধ্যে অনেকগুলো ছিল, অপশনের মধ্যে কী কী ছিল একটু দেখব। 10 ছিল, 12 ছিল, 13 ছিল, এর পরবর্তীতে 7 ছিল, 4টা অপশন ছিল। তো আমার কথা হচ্ছে উত্তর দিকে তোমাকে মাথায় আনতে হবে, উত্তর দিকে মানে উপরে। আমার প্রশ্ন ছিল পূর্ব দিকে, তোমাকে মাথায় আনতে হবে পূর্ব দিকে মানে এদিকে। তাহলে উত্তর এবং পূর্ব মানে 90 ডিগ্রি, মানে সমকোণ। যখনই তুমি প্রশ্নের মধ্যে উত্তর দেখতে পাবে আর পূর্ব দেখতে পাবে, বুঝতে হবে এদের মধ্যে সমকোণের খেলা আছে। কিসের খেলা আছে? সমকোণের খেলা আছে। উত্তর উপরে, পূর্ব এদিকে, সমকোণ। তারপর আমার বাবা তোমার বাবার সেই প্রিয় সংখ্যা 6 8 আছে 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 6 8 আছে, 90 আছে। আমি আর কিছু দেখব না, 10 হবে অ্যান্সার। শেষ, 10 হবে অ্যান্সার, আর কিছু দেখার দরকার নেই। লব্ধি সরণ বলছে না কোন সরণ বলছে সেটাও দেখবো না। 6 8 আছে আর 90 আছে, তো এটা 10 হবেই, আর কিছু দেখারও দরকার নাই। অন্ধবিশ্বাস হয়ে যাবে, একদম অন্ধবিশ্বাস আমরা। এটার অ্যান্সার 10 হবে। লব্ধি সরণ কীভাবে 10 হয় দেখো। লব্ধি সরণ মানে কি? লব্ধি মানে হচ্ছে আর, তো আর মানে হচ্ছে এই যে দেখো আমরা তোমাদেরকে বলেছিলাম p² q² 2pq cos আলফা। তো আলফা হচ্ছে 90 ডিগ্রি, cos 90 এর মান 0, পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে p² আর q², তার মানে 6² 8² √ অ্যান্সার 10। কয়টা? ওকে। তারপরে পিপের পিথাগোরিয়ান ত্রয়ী থেকে এই ধরনের প্রশ্ন হতে পারে। তাহলে 6 8 দেখেছি তো বসে দিব 13, 5 12 দেখেছি বসে দিব 13, 8 15 দেখেছি বাকিটা 17 হবে।
তো এইভাবে করে তোমাকে পিথাগোরিয়ান থিওরিটা অনেক কাজে দিবে জীবনে। 3 4 দেখলেই 5 হবে ভাই, বিশ্বাস করো। 3 4 দেখেছো, চোখ বন্ধ করে বসিয়ে দাও, বাকিটা 5। 3 4 দেখেছো, বাকিটা 5 হবেই হবেই হবেই। মনে করো একটা ট্রায়াঙ্গেল আছে, এর পরবর্তীতে এটা 3, এটা 4, তা বাকিটা যে 5 হবে, সরি এখানে একটা কথা আছে, অবশ্যই অতিভুজ। এই যে এটা 3, এটা 4, বাকিটা যে 5 হবে এটা কোনো সন্দেহ নেই, ওই যে অতিভুজটা 5 হবে। মাঝে মধ্যে একটু হয়তো ঘুরাইতে পারে, যেমন মনে করো একটু সেটা খেয়াল করতে হবে। মনে করো যে তোমার এখানে 5 দিয়ে দিল, তাহলে কিন্তু একটু ঝামেলা আছে। কি ঝামেলা দেখো, তুমি নিজেই বুঝতে পারছো, এটা 4, এটা 5, এটা অতিভুজটা কি এদের বর্গ, 3 4 বর্গ 5 হয়। তো 4 আর 5 বর্গ কিন্তু এটা হয় না, তখন কিন্তু এখানে আর তুমি 3 বসালে হবে না, কারণ অতিভুজ সবচেয়ে বড় থাকে। এরকম মাঝে মধ্যে একটু এভাবে করবে না, কেন করবে না বলি, এটা হচ্ছে এমসিকিউ। তো এমসিকিউ মানে কি, তোমাকে এমসিকিউতে ওরা দেখবে, মানে ভর্তি পরীক্ষায় কিংবা বোর্ড পরীক্ষায় এমসিকিউতে সময় দেয় অল্প। ওরা আসলে জানতে চায় তুমি ট্রিক্স জানো কিনা, তুমি ফার্স্ট কিনা, তুমি অ্যাডভান্স কিনা, তুমি স্মার্ট কিনা, নাকি তুমি খ্যাত শুধু বই পড়ো, কোনো ট্রিক্স তুমি জানো না। ওইটা তোমাকে যাচাই করবে। ওরা তোমার মতো খ্যাত চায় না, মানে স্মার্ট চায় না, ওরা চায় স্মার্ট ওয়েতে যারা পড়াশোনা করে তাদেরকে, যারা ট্রিক্স জানে স্মার্ট ওয়েতে ফার্স্ট, তাদেরকে ওরা চায়। তো তাই ওরা সবসময় দেখতে চায় তুমি ট্রিক্স জানো কিনা। তাই তারা কি করে, অনেক বড় বড় এমসিকিউ দিয়ে দেয়, অল্প সময়ের মধ্যে করতে হয়। ট্রিক্স থাকলে অল্প সময় করা যায়। তো এত পেছাবে না, মানে আমি যেটা বললাম এটা 4, এটা 5 দিলে তুমি আবার 3 বসাই দিও না, এরকম পেছাবে না, তারপর একটু দেখতে পারো। ওকে, সবসময় বলছি এডমিশন টেস্টের একটাই উদ্দেশ্য থাকে, ওরা চায় আসলে কোন ছেলেটা কত অল্প সময়ে কত বেশি ঢেলে দিতে পারে, কত বেশি সে কতটুকু জানে সেটা তারা জানতে চায় না। তুমি অনেক পড়াশোনা করেছো এটা তারা জানতে চাইবে না। এডমিশন টেস্ট চাই তুমি অল্প সময়ে কতটুকু দিতে পারো, টাইমের ক্যালকুলেশনটা তুমি কেমন জানো। যে টাইমের ক্যালকুলেশন জানে সে পুরো ওয়ার্ল্ড জয় করতে জানে, যে টাইমের ক্যালকুলেশন জানে সে সব কিছু জয় করতে পারে, সে বস, সে সেরা। যে টাইমের ক্যালকুলেশন জানে না, টাইম ক্যালকুলেট করতে পারে না, ফার্স্ট না, সে কিছুই না, বোতল। তাহলে তোমাদের এমসিকিউতে ভালো করার অর্থ হচ্ছে কি, টাইমের ক্যালকুলেশনটা ভালো পারতে হবে, বোতল হইলে হবে না। ওকে, এরপরে চলে আসে এবার নেক্সট কনসেপ্ট। এরপরে কনসেপ্ট হচ্ছে, আচ্ছা আমরা একটু বল বিভাজনে পরে যাব, সমস্যা নাই। আমরা নৌকা নদীতে একটু আগে যাই, তারপর বল বিভাজনে যাব। ওকে, তাহলে ভালো করে খেয়াল করো, পিপ আরেকটা পিপ বা আরেকটা কনসেপ্ট হচ্ছে নৌকা নদী। তোমাদের সবচেয়ে হট ফেভারিট বা সবচেয়ে ফেমাস নৌকা নদীর কনসেপ্টটা। নৌকা নদীর অঙ্কগুলোতে সবাই ভুল করে, নৌকা নদীর অঙ্কগুলোতে সবার একটু সমস্যা হয়। তো আমার নৌকা নদীর উপর 10টি লেকচার আছে, যদি কেউ এই নৌকা নদীর লেকচারগুলো করো তাহলে আর কোনো সমস্যা হবে না। তো নৌকা নদীর লেকচারগুলো একটু ভালো করে খেয়াল করো। লেকচার আমি এখানে অল্প করে দেখাচ্ছি। যখনই তোমাকে বলবে একটা নদী পারাপারের ক্ষেত্রে সময় জিজ্ঞেস করবে, সে যেভাবেই যাক, আমি কি লিখলাম, আমি বললাম যেভাবেই যাক, সে যেভাবেই যাক না কেন, সে উত্তরে যাক, দক্ষিণে যাক, যেভাবেই যাক, সে শুয়ে যাক, উড়ে যাক, যেভাবেই যাক, অলওয়েজ নদী পারে সময় একটাই। অলওয়েজ নদী পারাপারের সময় একটাই। সেটা কি, টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তোমার সে যেভাবে যাক না কেন, এই একটা সূত্র দিয়ে সব নদী পারাপারের সময় তুমি বের করতে পারবে। আমাদের বইপত্র, বিভিন্ন গাইড, বিভিন্ন টিউটোরিয়াল, বিভিন্ন ইউটিউব চ্যানেলের ক্লাসে, লাইভ ক্লাসে দেখবে তোমাকে অনেকগুলো সূত্র শেখাচ্ছে। আমি এসবের চরম প্রতিবাদী এবং বিরোধী। একটা সূত্র দিয়ে নৌকা নদীর সব অঙ্ক হয়ে যাবে। এই সূত্র হচ্ছে এটা, টি সমান ডি বাই ভি সাইন আলফা। এই সূত্র দিয়ে সব অঙ্ক মিলবে। আজকে থেকে একটাই। তাহলে নদী পারাপার সময় টি সমান ডি বাই ভি সাইন আলফা। ডি কি, ডি হচ্ছে নদীর প্রস্থ, লিখে দিচ্ছি, ডি হচ্ছে নদীর প্রস্থ। তারপর ভি কি, ভি হচ্ছে নৌকার বেগ বা সাঁতারুর বেগ, নৌকা হতে পারে, সাঁতারও হতে পারে। আলফা কি, যাত্রা শুরুর সময় অ্যাঙ্গেল, যাত্রা শুরুর সময় সে যতক্ষণে যাত্রা করেছে, যাত্রা শুরুর সময় অ্যাঙ্গেল। তাহলে এটা কিন্তু যাত্রা শেষের সময় অ্যাঙ্গেল না, যাত্রা শুরুর সময়ের অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তাহলে আবার বলছি, নৌকা নদীর কনসেপ্টটা, সে যেভাবে যাক না কেন অলওয়েজ নদী পারাপারের সময় হবে টি সমান ডি বাই ভি সাইন আলফা। ডি হচ্ছে নদীর প্রস্থ, ভি হচ্ছে নৌকার বেগ, আলফা হচ্ছে যাত্রা শুরুর সময় কোণ। ভাইয়া আলফা নিয়ে ঝামেলা, আলফাটা কিভাবে বের করব? আচ্ছা, আলফা বের করার দুটো পদ্ধতি আছে, আমি লিখে দিচ্ছি। আলফাটা বের করতে পারলেই হয়ে যাবে। আলফা বের করার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে দিয়ে করব ট্যান টিটা সমান, এটা দিয়ে করব
ইউ প্লাস ভি সাইন আলফা বি কস আলফা, এটা দিয়ে করতে পারো। আর একটা হচ্ছে কস আলফা সমান মাইনাস ইউ বাই ভি, এটা দিয়ে করতে পারো। এখান থেকে আলফা বের করে আলফাটা বসাবে। এটা দিয়ে সবসময় করা যাবে না, তাই আমি একটা স্টার মার্ক দিচ্ছি, সবাই একটা স্টার মার্ক দাও। এই সূত্র সবসময় ব্যবহার করা যাবে না, স্টার দিয়ে রাখছি, একটু পরে বলবো স্টার কেন দিয়েছি। তাহলে আলফা দুইভাবে বের করা যাবে, এই সূত্র দিয়ে আর এই সূত্র দিয়ে, তবে এটা সবসময় ব্যবহার করা যাবে না, আমি একটা স্টার দিয়েছি। এবার স্টার নিয়ে কথা বলেই আজকের ক্লাসটা শেষ করব, আমাদের আরও একটা ক্লাস আছে সেই জন্য। আচ্ছা, তাহলে স্টার নিয়ে কথা বলেই আমরা ক্লাসটা শেষ করব। এরপর আমরা নেক্সট পড়াগুলো আগামী দিন পড়াবো। তাহলে আবার বলছি, নদী পারাপারের সময় অলওয়েজ একটা, নদী পারাপারের সময় অলওয়েজ একটা, সেটা হচ্ছে কি টি সমান ডি বাই ভি সাইন আলফা, সময় হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। এখন ভাইয়া ডি মানে নদীর প্রস্থ দেওয়া থাকবে, ভি নৌকার বেগ দেওয়া থাকবে, আলফা হচ্ছে প্রবলেম। আলফা পাবো কই? আলফা কি? যাত্রা শুরুর সময় স্রোতের সাথে নৌকার কোণ, যাত্রা শুরুর সময় স্রোতের সাথে নৌকার কোণ। আলফা পাবো কই? আলফা বের করার দুটো সূত্র আছে, একটা হচ্ছে সামান্তরিক সূত্র ট্যান টিটা দিয়ে, আর একটা হচ্ছে কস আলফা দিয়ে। এখন তোমাদেরকে কস আলফাটা কখন অ্যাপ্লাই করা যাবে সেটা দেখাবো, এবং এখান থেকে টাইম সিকিউ দেখাবো। ওকে ভাইয়া, আর নৌকা নদীর কনসেপ্টগুলো খুবই সহজ, মোটামুটি একদম সহজ কনসেপ্ট রাখি। তো অনেকেরই আসলে কঠিন লাগে কনসেপ্টগুলো, বাট আমি যে 10টা ভিডিও রেডি করেছি ওটা করলে একদম সহজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখো ভালো করে আলফা কখন বের করব। যদি প্রশ্নের দুটো ওয়ার্ড কিন্তু আলাদা, একটা হচ্ছে যাত্রা শুরু করেছে, এটা একটা ওয়ার্ড, যাত্রা শুরু করেছে, আরেকটা হচ্ছে পৌঁছে গেছে, পৌঁছে গেছে, এটা আরেকটা ওয়ার্ড। দুটো ভিন্ন, যাত্রা শুরু করা আর পৌঁছে যাওয়া এক জিনিস নয়, দুটো ভিন্ন জিনিস। তুমি মনে করো যাত্রা শুরু করেছো 90 ডিগ্রি কোণে, তুমি কিন্তু 90তে পৌঁছাতে পারবে না, বিকজ এখানে স্রোত আছে। কে আছে? স্রোত আছে। স্রোত তোমাকে কি করবে? ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে তোমাকে এখানে নিয়ে আসবে। ফলে তুমি যাত্রা শুরু করেছো 90তে, কিন্তু তুমি যাত্রাটা শেষ করতে পারবে না 90তে, সোজা যেতে পারবে না, বাঁকা চলে যাবে। তেমনিভাবে তুমি মনে করো যাত্রা শুরু করেছো 120 ডিগ্রি কোণে, তুমি কিন্তু 120-এ যেতে পারবে না, সে ধাক্কাতে ধাক্কাতে তোমাকে অন্য কোণে নিয়ে যাবে। কাজেই যাত্রা শুরু করা একটা কোণ, পৌঁছে যাওয়া আরেকটা ব্যাপার। যে কোনো যাত্রা শুরু করে ওই কোণে পৌঁছাতে পারি না, তো এটা মাথায় রাখতে হবে। তো তোমাকে যদি কখনো বলে সোজা পৌঁছাতে হবে বা সোজা পৌঁছে গেছে, তাহলে কি বলা থাকবে প্রশ্নে? যদি তোমাকে প্রশ্নে বলা থাকে সোজা পৌঁছে গেছে, সোজা পৌঁছাতে হবে, সোজা যেতে হবে, তাহলে সোজাসুজি নদী পারাপার করতে হবে, সোজাসুজি যেতে হবে, নদী পারাপার করতে হবে। এই ওয়ার্ডসগুলো যদি তোমার প্রশ্নের মধ্যে থাকে, অথবা আরেকটা ওয়ার্ড থাকতে পারে আড়াআড়ি। আড়াআড়ি মানেও একই কথা, এই যে এটা নদী, আড়াআড়ি বলতে এই যে প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর যাওয়াকে আড়াআড়ি বলে। তাহলে সোজা পৌঁছে গেছে, সোজা যেতে হবে, নদী পারাপার করতে হবে, সোজা আড়াআড়ি যেতে হবে, অর্থাৎ পৌঁছাতে হবে, যেতে হবে। তাহলে কোন কথা বলছে? যাত্রা শুরুর কথা বলছে না, শুরু করতে হবে এটা বলে নাই, পৌঁছাতে হবে, যেতে হবে। তার মানে পৌঁছাতে হবে, যেতে হবে, শেষের কথা বলছে। যদি শেষে তোমাকে বলে পৌঁছে গেছে, সোজা যেতে হবে, নদী পারাপার করতে হবে, তাহলে মনে রাখবে তুমি এই সূত্রটা ব্যবহার করতে পারবে, কস আলফা সমান মাইনাস ইউ বাই ভি, এটা দিয়ে আলফা বের করতে পারবে। আবার অনেক সময় তোমাকে প্রশ্ন করবে যে, নৌকার বেগ কত হলে বা স্রোতের বেগ কত হলে অথবা কত কোণে যাত্রা করলে সোজা যেতে পারবে। তো এখানে একটা শর্টকাট ট্রিক্স দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। তাহলে এই সূত্র কখন অ্যাপ্লাই করব বলো তো বাবা? এই একটা সূত্র সবসময় অ্যাপ্লাই করব যদি তোমাকে বলে সোজা পৌঁছে গেছে, সোজা যেতে হবে, সোজা নদী পার করতে হবে, তখন এটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তো এরপর একটা প্রশ্ন সবসময় করে, ওইটা দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। এটা হচ্ছে এখান থেকে প্রশ্নটা করে, তোমাকে সবসময় দেওয়া থাকে ইউ হচ্ছে মনে করো 6, ভি হচ্ছে 12, অথবা ইউ হচ্ছে 9, ভি হচ্ছে 18, সবসময় দ্বিগুণ। ইউ যদি এক্স হয়, বি হবে 2x, সবসময় দ্বিগুণ থাকে, সবসময় দ্বিগুণ থাকে। ইউ যদি এক্স হয়, ভি হবে 2x। যদি প্রশ্নের মধ্যে তুমি দেখো ইউ যা দেওয়া আছে ভি তার দ্বিগুণ, ইউ যা দেওয়া আছে ভি তার দ্বিগুণ, ইউ এক্স হলে ভি 2x, এভাবে দেওয়া থাকলে তাহলে তোমার আলফা হবে 120। তুমি এবার কেমনে 120 হয়েছে দেখো, তুমি ইউ এর জায়গায় এক্স বসাও, এখানে 2x বসাও, এক্স 2x, তাহলে আমার মাইনাস হাফ। কস কত ডিগ্রির মান মাইনাস হাফ? 120-এর মান মাইনাস হাফ। কস কত এর মান মাইনাস হাফ? 120-এর মান মাইনাস হাফ। তাহলে অ্যান্সার 120। আমি ক্লাসটা শেষ করছি আবার একটু রিপিট করে, দেখো। যদি তোমাকে বলে স্রোতের বেগ এক্স, নৌকার বেগ 2x, স্রোতের বেগ যা, নৌকার বেগ তার দ্বিগুণ দেওয়া থাকে, মনে করো স্রোতের বেগ 6, নৌকার বেগ 12, স্রোতের বেগ 9,
নৌকার বেগ 18, স্রোতের বেগ 10, নৌকার বেগ 20। সবসময় যদি দ্বিগুণ থাকে তাহলে তারপর যদি প্রশ্ন করে কত কোণে যাত্রা করলে সোজা পৌঁছাতে পারবে, কত কোণে যাত্রা করলে সোজা যেতে পারবে, এ সোজা যেতে পারবে এ কথাটা বলা থাকলে, আর যদি স্রোতটা এক্স থাকে নৌকাটা 2x থাকে, তাহলে অ্যান্সার অলওয়েজ 120। অপশন 120 দেখলে ওটাই অ্যান্সার। শর্ত দুইটা, 120 বসানোর জন্য দুটো শর্ত, একটা হচ্ছে কি স্রোত এক্স নৌকা 2x, আরেকটা শর্ত হচ্ছে সোজা পৌঁছাতে হবে। তো আজকে তো এইটুকুই থাকবে, আগামী ক্লাসে আমরা ভেক্টর 2তে বাকিটা দেখব। তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও 4 মাসের ফ্রি পিপ পিপ কোর্সের কথা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আজকে আমাদের আরও একটা ক্লাস আছে তোমাদের ক্লাস 9-এ 10-এ এসএসসিতে ছোটো ভাই বোন থাকলে তাদের জন্য বায়োলজি ক্লাস সোহেল স্যার সায়েন্স চেম্বার গ্রুপে এখনই শুরু হবে। ক্লাস 9-এ ক্লাস 10-এ এসএসসিতে কেউ থাকলে এখনই তাদেরকে ক্লাস করতে বসিয়ে দাও সোহেল স্যার সায়েন্স চেম্বার গ্রুপে।